আচ্ছা, প্রথম দুটো ক্লাসে কুলাম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র এই দুটো নিয়ে আলোচনা করা হয়েছিল। তার মধ্যে কুলাম্বের সূত্রর ভেক্টর রূপ যেটা, ভেক্টর ফর্ম অফ কুলাম্বস ল, কুলাম্বের সূত্রের ভেক্টর রূপ যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ছোটোভাবে একদম খুব খুব ছোট করে যদি এটাকে এক্সপ্লেন করা যায় যে কুলাম্বের সূত্রটা কী লিখেছিলাম, Q1 Q2 দুটো চার্জ, দুটোর মধ্যে দূরত্ব, এখান থেকে যদি এই ভেক্টরটাকে এই দিক থেকে এইদিকে ড্রয়িং করি তাহলে R12 ভেক্টর লিখলাম এদিকে। দুটোর মধ্যে যদি বিকর্ষণ বল হয় তাহলে Q2 Q1কে কোন দিকে ঠেলবে, এদিকে ঠেলবে, সেটাকে লিখলাম F12 ভেক্টর, ফোর্স 12 ভেক্টর। আর Q2টাকে এদিকে ঠেলবে, এটাও বিকর্ষণ হবে, তাহলে F21 ভেক্টর। তাহলে লেখাটা যখন আমরা লিখব যে F12 মানেটা কি, F12 মানে হবে যে Q1 এর উপরে বল, কার উপরে বল, Q1 এর উপরে বল, কার দ্বারা, Q2 দ্বারা। তাহলে Q2 দ্বারা Q1 এর ওপর বল। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে আমাদের, যখন আমরা মানটা লিখি আমরা তখন তো সেই K Q1 Q2/R² লিখি, কিন্তু তার সঙ্গে লিখতে হবে একটা একক ভেক্টর R21। এবার কেন R21 লিখলাম, মাথায় ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। R21 মানে হচ্ছে যে দূরত্বটা তখন হিসাব করবো হচ্ছে এখান থেকে এইটা, Q2 কত দূরে Q1 এর থেকে। আর ঠিক একই রকমভাবে F21টা যখন লিখব তখন কি লিখব, Q1 দ্বারা Q2 এর ওপর বল। তাহলে বলের মান সেমই থাকবে, এটাও R² লিখব, কিন্তু এখানে লেখার সময় কি লিখব, R21 জিনিসটা, R12। তাহলে জিনিসটা কি হলো, উল্টে গেল, 1-2 সময় এখানে R21 ক্যাপ, আর F21 যখন লিখব তখন R12 ক্যাপ। এবার যদি কখনো ওই অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের সাপেক্ষে যদি লিখতে হয় ভেক্টরের রূপটা, তাহলে তার একটা হেডিং দেওয়া যাক যে কুলাম্বস ল ইন টার্মস অফ পজিশন ভেক্টর, মানে বাংলায় লেখা যায় অবস্থান ভেক্টরের সাপেক্ষে কুলাম্বের লটা আমি প্রকাশ করছি। তাহলে সেইখানে যখন আমি এটাকে ডায়াগ্রাম হিসেবে আঁকার চেষ্টা করব, তাহলে এটা ধর এক্স অ্যাক্সিস, এটা বললাম ওয়াই অ্যাক্সিস, Q1টা এখানে অবস্থান করছে, Q2টা এখানে অবস্থান করছে। তাহলে কার সাপেক্ষে আমরা ভেক্টরগুলো লিখি, এই মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টরগুলো লিখি। পজিশন ভেক্টর লেখার সময় তাহলে কী করবো, এইটা হয়ে গেল আমার R1, আর এইটাকে লিখে দিলাম হচ্ছে R2। তাহলে এই জিনিসটা কি হবে, তাহলে R21, তাহলে R1 প্লাস R21 ইজ ইকুয়াল টু R2। ত্রিভুজ সূত্র যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম সেই সূত্র দিয়েও লিখতে পারি এটাকে, R2 মাইনাস R1 ইজ ইকুয়াল টু R21। তাহলে সেখানে দেখতে গেলে আমি সূত্রটাকে একটা লাইনের মধ্যে লিখে দিচ্ছি, আমি সূত্রটাকে একটা লাইনের মধ্যে লিখছি, সেটা হচ্ছে F12টা লিখছি, যেটা আমি প্রথমে এখানে লিখেছিলাম F12, মানে এখানে এই যে F12টা লেখা ছিল সেটাকে আমি লেখার চেষ্টা করছি। তাহলে কি দাঁড়াবে, K Q1 Q2 যা লেখা ছিল ওখানে, বাই এখানে হবে R1 মাইনাস R2 কিউব, ইন্টুটা আবার ক্রস প্রোডাক্ট হিসেবে না নিয়ে এটা শুধু ইন্টু লেখাই ভালো, R1 মাইনাস R2 ভেক্টর। তাহলে এখানে যখন একক ভেক্টর লিখেছিলাম, একক ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী কী পাই, মূল ভেক্টর তার মান দিয়ে ভাগ। তাহলে মূল ভেক্টর তার মান দিয়ে ভাগ, তো মানটা আর এই মানটা তো সেম, তাহলে এখানে R কিউব হয়ে যাওয়ার কথা। তাহলে মূল ভেক্টর এখানে লিখলে এখানে কি লিখতে হতো, R কিউব, আর এখানে একক ভেক্টর লিখলে এখানে R² থাকবে। যেহেতু এটা আমি মূল ভেক্টর দিয়ে লেখার চেষ্টা করেছি R1 মাইনাস R2টা, সেই কারণে কি করেছি, এখানে একটা কিউব চলে এসছে আর এখানে ভেক্টরটা রয়েছে। আচ্ছা, এইবারে যেটার মধ্যে আমরা এবার ঢুকবো সেটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য। আচ্ছা, প্রথম যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কুলম্বের সূত্র, এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। পরীক্ষায় কোশ্চেন যখন আসবে তখন কিন্তু ভালো করে খেয়াল করে উত্তর দিতে হবে যে কোনটা চেয়েছে, কুলম্বের সূত্রটা চেয়েছে না উপপাদ্যটা চেয়েছে, ঠিক আছে। কিন্তু এই উপপাদ্য করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। কোনো জিনিসের বা কোনো বস্তু যেটা আধানগ্রস্ত হয়ে আছে তার তলমাত্রিক ঘনত্ব বলতে আমরা কি বুঝি।
যেরকম একটা স্ফিয়ার ধরলাম, মানে গোলক, গোলকের ব্যাসার্ধ বললাম আর, এবং এটার আধানগ্রস্ততা যেটা রয়েছে সেটা হচ্ছে কিউ, মানে কিউ চার্জ এটাকে করা আছে। তাহলে আমরা যখন এটার চার্জটা কোথায় থাকবে, ওপরে থাকবে, পুরো বডির মধ্যে ছড়িয়েও থাকতে পারে বা ওপরে থাকতে পারে, সেটা নির্ভর করবে কিসের উপরে। স্ফিয়ারটা যদি খোলক হয়, ভেতরটা খোল হয়, তাহলে একরকম হবে, যদি নিরেট হয় তাহলে আরেক রকম হবে। সেখানে অনেকগুলো শব্দ পরবর্তীকালে আসে, যে নন কন্ডাক্টিং, কন্ডাক্টিং, ঠিক আছে, সেই ধরনের জিনিসগুলো আসবে, কিন্তু এখানে আমি সিম্পল রাখতে চাইছি। সেটা হচ্ছে টোটাল আধান হচ্ছে কিউ, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে সিগমা বলে যে রাশিমালাটা আমরা লিখছি এখানে, এটাকেই বলছি আমরা তলমাত্রিক ঘনত্ব। কী করছি, কিউ বাই 4πr²। সবাই জানো যে 4πr² মানে হচ্ছে কি, ওপরের সারফেসের যেটা, ওপরের যে তলটা তার ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে এই সিগমাটাকে বলছি তলমাত্রিক ঘনত্ব, এবং এর একক, একক বলতে যেটা এসআই একক, কি বোঝানো যায়, কিউটা আমরা কিসে লিখি, কুলাম্বে লিখি, আর r² মানে হচ্ছে মিটার স্কোয়ার। আর যদি সিজিএসে লিখি তাহলে কি লিখবো, তাহলে ইএসইউ আধান বাই কত, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ইএসইউ আধান বাই সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে কুলাম বাই মিটার স্কোয়ার বা কুলাম পার মিটার স্কোয়ার। এইটার উপরেও কিন্তু অনেক অঙ্ক দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এখানে অনেক ধরনের অঙ্ক হয় এটার। যেরকম সাধারণ একদম ফর্মুলা বেসড অঙ্ক, কিউটা কত দেওয়া আছে, একটা অন্তরিত পরিবাহী গোলক লেখা থাকলে হয়তো অন্তরিত পরিবাহী গোলক, তার মধ্যে আধান কত দেওয়া আছে, 4π কুলাম দেওয়া আছে, এরকম একটা যদি নেওয়া যায়, চার্জ কত দেওয়া আছে, 4π কুলাম, ঠিক আছে, আর প্লাস চার্জই বললাম ওটাকে। আর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ ধরো 10 সেন্টিমিটার। তাহলে 4π কুলাম বলছে কিউ, আর আর যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে জাস্ট ফর্মুলার মধ্যে রিপ্লেস করলেই, বসিয়ে দিলে আমার চলে আসবে কীরকম, সিগমা ইজ ইকুয়াল টু কী লিখবো আমরা, 4π উপরে কিউ থাকে, আর নিচেও হচ্ছে 4π। 10 মানে সেন্টিমিটার রাখা চলবে না, কুলাম বা সেন্টিমিটার একই সিস্টেম না, এটা এসআই এটা সিজিএস। তাহলে এটাকে কত করতে হবে, 0.1 করে দিতে হবে স্কোয়ার। তাহলে 4π কেটে গেল, এটা হচ্ছে 1/100, তা 100টা উপর উঠে গেলে 100 কুলাম পার মিটার স্কোয়ার। আমরা একক বার করে রেখেছি অলরেডি, কুলাম মিটার স্কোয়ার, কুলাম পার মিটার স্কোয়ার। তাহলে এরকম হলো। অনেক সময় দুটো জিনিস দিয়ে তাদের মধ্যে তলমাত্রিক ঘনত্বের একটা অনুপাত, সেটাও করতে বলতে পারে। সবচেয়ে বেশি এই ধরনের, মানে এই তলমাত্রিক ঘনত্ব সাপেক্ষে যে অঙ্কগুলো দেওয়া হয়, সেগুলো একটা দুটো যদি করা যায় একটুখানি, যেরকম আমি এই লাইন বরাবরই করছি, 27টা বা 64টা এরকম একটা সংখ্যা থাকবে, যার হয়তো কিউব করা যায়। কিউব বলতে ঘনমূল যেটাকে বলে, কিউব রুট, কিউব না, কিউব রুট। যেরকম একটা অঙ্ক ধরা গেল, যে ধরো বৃষ্টির ফোঁটা বলতে পারো, বা ছোট ছোট জলবিন্দু, অসংখ্য ছোট ছোট জলবিন্দু রয়েছে, সেই জলবিন্দুগুলো কি হলো, জড়ো হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলো। এটা মানে ইংলিশে বলা হয় কোয়ালেস বলা হয়, ঠিক আছে। এগুলো জড়ো হয়ে কি তৈরি করলো, একটা বড় জলবিন্দু তৈরি করলো, ঠিক আছে। তাহলে এখানে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি বলে দেয়, মানে ছোট ছোটগুলোর এক একটা ব্যাসার্ধ কত, 3 মিলিমিটার। তাহলে এই ছোট আর লিখলাম কত, 3 মিলিমিটার। আশা করি বোঝা গেল। এগুলো জড়ো হয়ে, মানে এরকম কতগুলো, এরকম কতগুলো, 27টি জলবিন্দু জড়ো হয়েছে, এক একটা 3 মিলিমিটার করে। তাহলে আমার প্রথম কাজ যেটা হবে, সেটা হচ্ছে এই বড়টার ব্যাসার্ধটা নির্ণয় করা। যখনই এই ধরনের অঙ্ক দেবে, সেটা তলমাত্রিক ঘনত্ব হিসেবে দিতে পারে, বা পরবর্তীকালে বিভবের চ্যাপ্টার যখন করাবো তখন এরকম অঙ্ক থাকতে পারে। যাই করি না কেন, প্রথম যে স্টেপটা যেটা করতে হবে, সেটা হচ্ছে এই বড় জলবিন্দুটার ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে নিশ্চয়ই সমস্তটা জড়ো হয়ে যখন এটা তৈরি হয়েছে, তাহলে দুটোর আয়তন নিশ্চয়ই সেম হবে। তাহলে 27টার আয়তন মানে কত, 27 ইন্টু আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 আর কিউব, ইজ ইকুয়াল টু এটার একটা, তাহলে 4/3 বড় আর কিউব, আমি বড় আর ধরেছি এর ব্যাসার্ধটা। তাহলে আমি কেন বললাম 64 বা 27 এখানে থাকে কেন, তাহলে ঘনমূল করলে কত দাঁড়াচ্ছে, 4/3 কেটে যাওয়ার পরে এটা কত দাঁড়াচ্ছে, 3r ইজ ইকুয়াল টু আর। এই যাতে ঘনমূলটা করা যায়, যেন সংখ্যাগুলো 27 থাকতে পারে, 64 থাকতে পারে, এরকম ধরনের, বা 125 থাকতে পারে। তাহলে বেরিয়ে গেল আর ইজ ইকুয়াল টু কত লিখবো, তাহলে 3r, মানে 3 ইন্টু এক একটা কত ছিল, 3 মিলিমিটার।
তো এটা কত করে হয়ে গেল 9 মিলিমিটার। প্রথম কাজ হবে এই ব্যাসার্ধটা নির্ণয় করা। আচ্ছা, ব্যাসার্ধ যে নির্ণয় করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাকে যে তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলে, ঠিক আছে। তাহলে তলমাত্রিক ঘনত্ব বলতে প্রথমটা যেটা সিগমা 1 বলতে কোনটা, এই ছোট্ট একটা জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব, তাহলে সেটা কত করব, আধান দেওয়া আছে সাপোজ কিউ, ছোট্ট একটা কিউ নিলাম, তাহলে এটা কত হবে 4/3 পাই ইন্টু স্মল আর কিউ। আর বড়টা যখন করব তখন কি করব, সিগমা 2 লিখলাম, এটা তাহলে এক একটা যদি কিউ করে হয় তাহলে মোট 27টা কত হচ্ছে 27 কিউ বাই 4/3 পাই বড় আর কিউ। তাহলে এবার তোমাকে বললো সিগমা 2 বাই সিগমা 1টা বার করো, সিগমা 2 বাই সিগমা 1, তাহলে 27 কিউ বাই 4/3 পাই আর কিউ ইন্টু, তাহলে এটা কী হবে, উল্টে যাবে, এটা 4/3 পাই আর কিউ বাই স্মল কিউ, 4/3 পাই কেটে গেল, কিউ কিউ কেটে গেল, 27 আর কিউ বাই আর কিউ। একটু আগে বের করা হয়েছে যে আর এর সমান কত 3r, তাহলে এটা কত হয়ে আর কিউব মানে হচ্ছে কত 27 আর কিউব। এখানে ছোট ভুল হয়েছে, এটা 4/3 পাই আর কিউব হবে না, এটা তো স্কোয়ার হবে, 4/3 হবে না, স্কোয়ার হবে, এটাকে কেটে দেওয়াই ভালো। সিগমা 2 বাই সিগমা 1 তলমাত্রিক ঘনত্ব, তো তাহলে 27 কিউবে এটা 4 পাই আর স্কোয়ার হবে, ক্ষেত্রফলটা হবে 4 পাই আর স্কোয়ার বাই কিউ, তাহলে 4 পাই কেটে গেল, কিউটা কেটে গেল, তাহলে 27 আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে বড় আর সমান কত এসেছিলো 3r, তাহলে 3r এর হোল স্কোয়ার, তাহলে 27 আর স্কোয়ার বাই 9r স্কোয়ার, তাহলে কত হলো 3/1, তাহলে সিগমা 2 ইজ টু সিগমা 1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 3/1। এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় দেয়। হ্যাঁ, তাহলে এবার আমরা শুরু করছি কুলাম্বের উপপাদ্যটা। সিগমার সম্বন্ধে কিছুটা জ্ঞান হয়েছে, পরীক্ষায় আবার রিপিট করছি, কুলাম্বের সূত্র দিয়েছেন, উপপাদ্য দিয়েছে, সেটা প্রথমে খেয়াল করতে হবে। উপপাদ্য বলতে যেটা বোঝায়, প্রথম কথা যেটা মাথায় আসবে সেটা বুঝতে গেলে যখন বই বা কোনো কিছু পড়বো আমরা, তখন কিন্তু এটা অন্যভাবে থিওরিটা লেখা থাকে, তারপরে শেষে লেখা থাকে কুলাম্বের থিওরেম বা কুলাম্বের উপপাদ্য। তাহলে কী লেখা থাকে প্রথমে, তাহলে লেখা থাকবে হচ্ছে আহিত পরিবাহীর নিকটবর্তী বা নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। অনেক সময় বইয়ে হেডিংটা এরকম থাকে যে আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তার নিকটবর্তী বলতে একেবারে খুব কাছের জিনিস। তা কাছের বলতে আমি যদি একটা গোলক এখানে আঁকি, গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে স্মল আর, এটা কিউ আধানগ্রস্ত করা আছে প্লাস কিউ, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, কিন্তু ব্যাসার্ধের ঠিক একটু বাইরে আমি পি পয়েন্টটা নিয়েছি, খুব সামান্য দূরত্বে, মানে গোলকের যে তলের থেকে সামান্য বাইরে আমি পি পয়েন্টটা নিয়েছি, কেন্দ্রটাকে বললাম ও। তাহলে এই পি পয়েন্টে যে তড়িৎ প্রাবল্যটা কাজ করছে সেটা যদি আমি ই ধরি, কি বললাম, পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য কাজ করছে সেটা হচ্ছে ই, এবং কি বলেছিলাম যে যেখানেই তড়িৎ প্রাবল্য কাজ করুক সেখানে আমাদের কি ধরতে হয়, একটা টেস্ট চার্জ। এই টেস্ট চার্জটা ধরলাম, সাপোজ এই টেস্ট চার্জ ইজ ইকুয়াল টু কত ধরলাম +1, এবং একটুখানি ভেবে নিলাম যে এই গোলকের ভিতরে টোটাল যে আধানটা দেওয়া আছে প্লাস কিউটা, সেটা কেন্দ্রীভূত করে আছে কোথায়, এই ও বিন্দুতে। তাহলে ও বিন্দুতে কিউ আধান আছে আর পি বিন্দুতে +1 আধান আছে, এবং তাদের মধ্যে দূরত্ব বা ওপিটাকে ধরে নেওয়া যায় আর, এতটাই নিকটবর্তী হয়ে আছে যেটাকে নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি যাই বলি না কেন সেটাকে আর হিসেবেই আমরা ধরতে পারি। তাহলে ই এর কী লিখবো, কী শিখে এসেছি, কিউ ইন্টু 1 মানে কিউই থাকছে, 4 পাই এপসাইলন আর স্কোয়ার, ধরে নিলাম অন্য কোনো একটা মাধ্যম যেটা বায়ু বা শূন্য মাধ্যম নয়, অন্য কোনো একটা মাধ্যম। তাহলে আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে ছিল হচ্ছে 4 পাই এপসাইলনের বদলে কী লিখছিলাম, এপসাইলন আর এপসাইলন নট, আপেক্ষিক ভেদ্যতা ছিল, আর এটা ছিল হচ্ছে শূন্য মাধ্যমে। এবার এই যে কিউটা এখানে লিখলাম, কেন এতক্ষণ আমরা এই যে পাশে তলমাত্রিক ঘনত্বটা শিখলাম, শেখার কারণটা হচ্ছে এই যে কিউটা লিখেছি সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এখান থেকে যে এই যে কিউটা,
পাশেরটা থেকে লিখছি, কিন্তু এটা কি লিখছি তাহলে 4πr² ইন্টু সিগমা, 4πr² ইন্টু সিগমা। সেটা কি করব, এই কিউবের জায়গায় বসিয়ে দেবো। তাহলে ই ইজ ইকুয়াল টু কত, 4πr² সিগমা 4πε0 r²। তাহলে এখানে অনেকগুলো জিনিস কাটা যাবে, 4πr², তাহলে 4πr² কেটে গেল। ইজ তার পড়ে থাকছে কি ε0 ইজ ইকুয়াল টু, এটা পড়ে রইল। এবার এই রাশিমালাটার একটা খুব সুন্দর জিনিস আছে, লক্ষ্য করতে হবে যে এই যে ক্ষেত্রফল বলে যে রাশিমালাটা বের করলাম, এর মধ্যে গোলকের ব্যাসার্ধ কিন্তু নেই। গোলকের ব্যাসার্ধ কত ছিল, স্মলার, তাহলে গোলকের ব্যাসার্ধ কিন্তু নেই। তাহলে এই রাশিমালার মধ্যে গোলকের ব্যাসার্ধ কিন্তু নেই, এটা খেয়াল রাখতে হবে এটা, ঠিক আছে। তাহলে এই সমীকরণের মধ্যে কি কি আছে, পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, মানে তা নয় এটা বলতেই পারি, তার যে কোনো আকার হতে পারে, মানে এইটা যদি গোলীয়ই শুধু না, যে কোনো আকার ধরেই করতে পারি, কারণ ব্যাসার্ধ যখন নেই তার মানে এটাকে গোলক ধরতে হবে, সেই বাধ্যবাধকতাটাও নেই আমাদের মধ্যে আর। তাহলে এটা যে কোনো আকার যদি ধরি আমি, তাহলে কি বলবো, যদি একটুখানি এই জিনিসটাকে একটু কায়দা করে লেখা যায়, কীরকম করে লিখলো, এই যে জিনিসটাকে কি লিখবো, ই ইজ ইকুয়াল টু, এই যে নিচেরটাকে একটা গুণফল হিসেবে, মানে ε0 ইনটু, এবার লিখছি কি, উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে যেটাকে সিগমা বলছিলাম। এই যে লাইনটা লিখলাম, এটা কি বলে হচ্ছে, এই টোটালটাকে বলে হচ্ছে কুলম্বের উপপাদ্য। এটাকে বলে হচ্ছে কুলম্বের উপপাদ্য। তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি আসে তাহলে এটা পুরোপুরি রিপ্রেজেন্ট করতে হবে, এটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র যখন আলোচনা করা হয়েছে, তখন একটা দুটো টাইপের অঙ্ক যেগুলো একটু বুঝতে অসুবিধা হয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে সাপোজ এখানে একটা +30 ইউনিট, এখানে একটা +40 ইউনিট, মানে দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক আধান যদি রাখা যায়, বলেছিলাম এটা আমি, সেটা হচ্ছে দূরত্বটা দেওয়া আছে হয়তো 20 সেন্টিমিটার। বলেছিলাম যে এর মধ্যেখানে কোনো একটা পয়েন্ট বার করতে হবে যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তাহলে ধরেছিলাম এই দূরত্বটা এক্স, এখান থেকে তাহলে পড়ে আছে কত, 20 - x। তাহলে সমীকরণ কত তৈরি করেছিলাম, 30/x²। তার মানে এই পয়েন্টে যদি আমি পি পয়েন্টটা ধরে নিলাম, যে পয়েন্টে আমার তড়িৎ ক্ষেত্রটা শূন্য, তাহলে এখানে কত রাখবো, নিয়ম মতো +1। তাহলে +1-এর উপর 30 কী করবে, বিকর্ষণ বল দেবে এইদিকে, আর +40-এর উপরে কী দেবে, বিকর্ষণ বল দেবে এইদিকে। তাহলে দুটো বিপরীতমুখী বল হলেই একমাত্র শূন্য হওয়ার চান্স হবে এখানে। তাহলে 30/x² ইজ ইকুয়াল টু 40/20 - x²। তাহলে এটাকে সলভ করে, এটাকে যদি সলভ করা যায় তাহলে কী হবে, সলভ করলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে কত দূরত্বে, 30 থেকে কত দূরত্বে বা 40 থেকে কত দূরত্বে একটা পয়েন্ট বিন্দু, যেখানে ই এর ভ্যালু কত, 0 পেয়ে যাব। কিন্তু সমস্যাটা দেখা দেবে কোথায়, যদি দুটো আধান, এখানে দুটো প্লাস বা দুটো মাইনাস হলে কিন্তু এই ঘটনাটাই ঘটবে। কিন্তু বাই চান্স যদি দুটো আধানকে আমি অন্য মানের কিছু দিয়ে দিই, অন্য মান বলছি, সাইনটা যদি আলাদা করি, দুটোর মান একই রাখলাম, 20 আর 30, হ্যাঁ, তাহলে সেখানে আমি যদি ধরে নাও এটাকে +20 করলাম, এটাকে -30 করলাম, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত ধরে নিলাম, সাপোজ 4 সেন্টিমিটার। এই অঙ্কটা ছায়ার বইয়ের মধ্যে আছে, ওই এক্সারসাইজ যেখানে প্রবলেম সেট 1-এ 11 নম্বর, যদি খুঁজে পাও তো ভালো। তাহলে এই +20 আর -30, এখানে 4 সেন্টিমিটার গ্যাপ দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করেছে যে এই সিস্টেমটার কোন পয়েন্টে একটা বিন্দু পাবো যেখানে তড়িৎ প্রাবল্য কী হবে, শূন্য হবে।
তাহলে সেটা বার করতে গেলে যদি বিন্দুটাকে আমি সংযোজক সরলরেখার উপরে কোনো একটা বিন্দু ধরি, সাপোজ এটা ধরলাম, এটা +1 বললাম, তাহলে প্লাসে প্লাসে কী হবে বিকর্ষণ, মাইনাসে প্লাসে কী হবে আকর্ষণ। তাহলে দুটো বলে কিন্তু সমমুখী হয়ে গেছে, বিপরীতমুখী না হলে কিন্তু আমার শূন্য হওয়ার চান্সটা নেই। তাহলে একমাত্র হতে পারে কোন দিকে, হয় এইদিকে হতে পারে বা এইদিকে হতে পারে, কোনো একটা লাইন এক্সটেন্ড করলাম। তাহলে আমি যদি এখানে পয়েন্টটা ধরি বা এখানে একটা পয়েন্ট ধরি, এবার দেখতে হবে কোন পয়েন্টটার শূন্য হয়ে যাওয়ার চান্স বেশি। কীরকম, আমি যদি পয়েন্টটা এখানে ধরি তাহলে দেখা যাবে এই মানটা হচ্ছে ছোট এবং এর দূরত্বটা কাছে। ব্যালেন্স করতে পারবে কাকে, একটা বড় মান অনেক বেশি দূরত্ব তাকে ব্যালেন্স করতে পারবে। কিন্তু বিন্দুটা যদি এখানে হয় তাহলে সমস্যা হচ্ছে বড় মানটা রয়েছে কাছে আর ছোট মানটা রয়েছে দূরে, তারা বিপরীতমুখী। মানে এখানে +1 রাখলে মাইনাস প্লাসে যে আকর্ষণ আর প্লাসে প্লাসে যে বিকর্ষণ, এই বিকর্ষণ দ্বারা এই আকর্ষণকে ব্যালেন্স করা সম্ভব না। কারণ হচ্ছে বেশি চার্জটা মানে এখানে রয়েছে এবং সেটা কাছে রয়েছে। তাহলে একমাত্র পথ হচ্ছে কোথায়, এইখানটায়, এই জায়গাটাই সম্ভব আমার পক্ষে। তাহলে এইটা প্রথম আধান রাখা আছে, এটা এক্স ধরে নিলাম। তাহলে এইখান থেকে আবার এই আধানটার কত দূরত্ব হবে নিশ্চয়ই, তাহলে 4 + x। তাহলে এখানে কি রাখলাম +1, তাহলে 20/x² = 30 মানে একটা বিকর্ষণ বল একটা আকর্ষণ বল 4 + x²। এখানে কি করতে হবে, এটাকে আবার সলভ করতে হবে। সলভ করলে আমার x এর মানটা বেরোবে, এটা দ্বিঘাত সমীকরণ আসবে একটা। শূন্য কেটে গেলে 2 × এটা 4 দিলে হচ্ছে 16 + 8x + x² = 3x²। তাহলে 2x² ওইদিকে গেলে কত হচ্ছে, শুধু x² -8x - 16 = 0। এটাকে আবার কি দিয়ে করতে হবে, সহজ পদ্ধতিতে আসবে না এটা। এটার উপায় হচ্ছে শ্রীধরাচার্যর এই দিয়ে এটাকে সলভ করে x এর মানটা বের করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা মন্ত্র যদি আমরা খেয়াল রাখি, এটা নিয়ম যদি আমরা মাথায় রাখার চেষ্টা করি, যে এটা প্লাস হোক মাইনাস হোক না দেখে, কোনটা প্লাস কোনটা মাইনাস না দেখে, সবসময় এরকম কেস যদি হয় যে বিপরীত আধানের চিহ্ন হয়ে গেছে, এখানে কি বললাম আধানের চিহ্নটা বিপরীত, তখন চিহ্নের দিকে না তাকিয়ে কি করব, যার মানটা কম আছে সেই দিকে আমরা পয়েন্টটাকে নেব। আবার রিপিট করছি, দুটো আধান যদি নেওয়া থাকে তাদের বিপরীত আধান যদি হয় তাহলে প্রথমে বুঝে নেব যে এই সংযোজক সরলরেখার ওপরে কিন্তু বিন্দুটা হবে না, হয় এদিকে হবে না এদিকে হবে। কিন্তু কোন দিকে হবে বুঝবো কিভাবে, সেটা হচ্ছে যে আধানটার মান, সাইনের ব্যাপার নেই এখানে, আধানটার মান যেটা কম ছোট তার দিকে এই পি পয়েন্টটা হবে। ধরে x 4 + x করে ইকুয়েশন তৈরি করে সলভ করতে হবে।